হ্যালো ভিউয়ার্স, ন্যারেশনের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আমরা বাক্য যখন নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে অর্থের দিক থেকে বাক্য হচ্ছে ৫ প্রকার এবং হচ্ছে গঠনের দিক থেকে বাক্য হচ্ছে ৩ প্রকার। তো অর্থের দিক থেকে বাক্য ৫ প্রকার হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আসলে এই ৫ প্রকার বাক্যরই ন্যারেশন চেঞ্জ হয় এবং যেটা আমি আমার ওই ক্লাসে বলেছিলাম যে আমাদের স্টুডেন্টরা মূলত অনেক ন্যারেশন করতে গিয়ে বাক্য চিনতে পারে না। তাহলে এইখানে আমরা ৫ প্রকার যে বাক্য দেখছি এই ৫ প্রকার বাক্যরই ন্যারেশন চেঞ্জ হয়। তাহলে প্রথমেই আমরা যেটা ন্যারেশন চুজ করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেটা দিয়ে সাধারণত বিবৃতি প্রকাশ করে। মানে এবং এই বাক্য চেনার সবচেয়ে সহজ উপায় হবে এটা সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে আমরা যদি একটি বাক্য লিখি ডাইরেক্ট স্পিচে তাহলে কি হয়? She said to me, I go to ঢাকা। তাহলে আমরা বলেছিলাম ইনডাইরেক্ট করার সময় আমরা টেন্স এবং পার্সনের যে পরিবর্তনের নিয়মটা সেটি দিয়েছি। তাহলে এখানে সাবজেক্ট সিই থাকবে, এখানে সেই টু, এটার পরিবর্তে আমরা টোল্ড দিতে পারি অথবা সেই টুও থাকতে পারে, দিতে পারি সেই টু। প্লাস অবজেক্ট কি আছে, মিই থাকবে। আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কে ডিরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন এই ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমাদেরকে এখানে একটা দেয়ার কনজাংশন নিতে হবে, নিলাম। আর আমি বলেছি এখানে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা বাইরের সাবজেক্টকে দিয়ে ধরবে, ধরলো সিকে ধরে সি হলো। আর আমরা দেখেছিলাম যে ওইখানে ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে গোয়ের পাস হচ্ছে ওয়েন্ট, she went to ঢাকা। আমরা আরেকটা বাক্য লিখি, she said to me, you are very lucky। তাহলে কি হবে? একইভাবে সিয়ে থাকলো, সেই টু থাকলো, অথবা আমরা টোল্ড দিতে পারি। টোল্ড দিলে আমাদের আর টু দেওয়ার প্রয়োজন নেই। তারপর মি ইনভার্ট কমা তুলে দিয়ে কি হবে, দ্যাট। আমরা বলেছিলাম এখানে সেকেন্ড পারসন থাকলে এটা বাইরের অবজেক্টকে ধরে তার সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে নিয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এবং আমরা দেখেছিলাম যে ওখানে ওই শব্দটাতে অ্যামিজার থাকলে তার মধ্যে ওয়াজ ওয়ার হয়, তাহলে এখানে আই এর পর কি হবে, ওয়াজ ভেরি লাকি এবং শেষে ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক এমনই, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যদি বাক্য যদি চিরন্তন সত্য হয় তখন আবার সেটা অপরিবর্তিত থাকে। যেমন হি said to me, honesty is the best policy। মনে আছে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। কিন্তু এখানে তাহলে কি হবে, যা আছে তাই আমি দিতে পারি, অথবা এখানে টোল্ডও দিতে পারি, ইনভার্টেড কমা উঠে যাবে, শুধু একটা দ্যাট হবে, আর যা আছে তাই হবে। তার মানে বাক্য যদি চিরন্তন সত্য হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। আসলে আমরা মূলত প্যাসেজ ন্যারেশন আলোচনা করবো, কিন্তু প্যাসেজ ন্যারেশনে যাওয়ার আগে আমরা এই সেন্টেন্স ন্যারেশনগুলো একটু দেখে নিচ্ছি। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা দেখছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চলে এসেছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা সবচেয়ে সহজ, কারণ এর শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং যখনই আমরা ন্যারেশন করব তখন যে কোনো সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করবো তখন আমাদেরকে সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তারপরে হচ্ছে এখানে শেষেও প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এখন এই সেন্টেন্সকে যদি আমরা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে সাবজেক্টটা ঠিক রাখতে হবে। তাহলে সাবজেক্ট সি, এখানে সেই টু এর পরিবর্তে হচ্ছে আমাদেরকে আস্কড নিতে হবে, আস্কড। তাহলে আমরা সেই টু তুলে দিয়ে অ্যাসার্টিভে নিয়েছিলাম সেই টু অথবা টোল্ড, আর এখানে আমরা সেই টু তুলে দিয়ে নিলাম আস্কড। এটা মনে রাখতে হবে। এবং অবজেক্ট যা আছে তাই, মি। আর সবচেয়ে বড় কথা, এখানে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভে নিয়েছিলাম দ্যাট, আর এখানে ইনভার্ট কমা তুলে দিয়ে আমাদেরকে নিতে হবে ইফ অবলিক ওয়েদার। এবং
পরের যে অংশটি রয়েছে মানে ইন্টারোগেটিভ যে অংশটি রয়েছে এটাকে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হবে? অ্যাসার্টিভ করলে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে ইউ, তার মানে ইউ সেকেন্ড পারসন, বাহিরের যে অবজেক্ট আছে তাকে গিয়ে ধরবে। এখানে বাহিরের অবজেক্ট আছে মি, তার সাবজেক্ট কি? আই। আমরা ওই চার্টে দেখেছিলাম হ্যাভ হ্যাজ ডিরেক্ট স্পিচে থাকলে ইনডিরেক্ট তারপর হ্যাড হয়, দিলাম হ্যাড। এবং আমি বলেছিলাম যে আমরা শুধু এই সাহায্যকারীগুলো মনে রাখবো, কারণ হ্যাভ হ্যাজ এর পরেও যা হয় ভার্বের, হ্যাড এর পরেও ঠিক তাই হয়। তাহলে হ্যাভ হ্যাজ পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাড এর পরেও ঠিক তাই হয়, ডান দা ওয়ার্ক। তো ঠিক এই নিয়মটি ফলো করে এখন আমরা শত শত বাক্য করতে পারবো। এরপর আমরা একটা নেক্সট আরেকটা নিয়ম দেখবো। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে 2 নম্বর নিয়মটা যদি এখানে আছে WH ওয়ার্ড থাকে এবং তখন আমরা কি করব? যেমন she said to me, where are you going? মানে সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ। তাহলেও নিয়মটি একই থাকবে, শুধু আমাদের বাক্যটিকে কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট এখানে ঠিক থাকবে, she থাকলো, সেই টু এর পরিবর্তে আস্কড, মি অবজেক্ট ঠিক থাকলো, এবং একটু আগে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ নিয়েছিলাম, কিন্তু এখানে এই ইফটা হবে না, না হয় এই যে WH ওয়ার্ডটি সেটিই বসবে, হোয়ার এটি আর হবে না। হোয়ার বাক্যটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়? ইউ আর গোয়িং, তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা এসে কাকে ধরবে? মিকে ধরে কি হবে? আই। তাহলে এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউ এর পর হয় আর, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর পর হবে ওয়াজ, হোয়ার আই ওয়াজ গোয়িং। আশা করি সবাই বুঝতে পেরেছেন ইন্টারোগেটিভটা। ওকে, এরপর আমরা ইম্পারেটিভে চলে যাব। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখব যেমন I said to her, I said to her, read attentively. তাহলে এখানে কথা হচ্ছে যে এখানে এই সেন্টেন্সটা হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ অনেক কিছু বোঝাবে। তো আদেশ যখন বোঝাবে আমরা আগে লিখি বাক্যটা, তাহলে কি হবে? আই, হ্যাঁ, তাহলে এখানে সেই পরিবর্তে আমরা কি দিতে পারি? আমরা যেহেতু এখানে রিড অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে পড়ো, আসলে আমরা এটা থেকে কি করেছি? আমরা এটা আমার মনে হয় আমরা কি তার থেকে আদেশ দিয়েছি, না অনুরোধ করেছি, না আসলে তাকে উপদেশ দিয়েছি? এইটার উপর বেস করে আমরা আদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, এবং উপদেশ নিষেধ বুঝালে ফরওয়ার্ড, এইভাবে আমরা দিব। তাহলে এখানে আমরা রিড অ্যাটেন্টিভলি, তার মানে হচ্ছে আমরা তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেছি। তার মানে এই যে এক্সপ্রেশনটার উপর, বাক্যের যে এক্সপ্রেশনের উপর ভিত্তি করে আমরা এইগুলো এখানে ইউজ করব। তাহলে এখানে আমরা কি দেব? আই অ্যাডভাইসড, ADVISED, কেউ আবার সি দিবে না, তাহলে নাউন হয়ে যাবে। আই অ্যাডভাইসড হার, এখানে টুটার হবে না। আর এখানে যে ইনভার্টেড কমাটা আছে, এই ইনভার্টেড কমাটা তুলে দিয়ে এখানে আমরা একটা টু দেব, এবং বাকি যে অংশ আছে সেটা দিয়ে দেব। টু রিড অ্যাটেন্টিভলি, এই যে টু ইনভার্টেড কমা তুলে দিলাম, এবং তারপরে আমরা জানি টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাই আছে, এবং বাকি অংশ দিয়ে দিলাম। একইভাবে she said to me, open the door quickly, সে আমাকে খুব বললো দরজাটি তাড়াতাড়ি খোলো। ইট ডিপেন্ডস অন এক্সপ্রেশন, তাহলে আমি এইভাবে বলতে পারি she ordered me to open the door quickly. আরেকটি বিষয় আছে, যদি প্রস্তাব বোঝায় লেট দিয়ে, প্রস্তাবটা হচ্ছে যে যেখানে উভয় পক্ষেরই দরকার হয়,
মানে দুইটা পক্ষ থাকবে এবং সেইখানে যদি দুই পক্ষেরই দরকার হয় তাহলে সেটা প্রস্তাব। যেমন এখানে শি সেড টু মি লেট আস হ্যাভ এ পিকনিক, তার মানে চলো আমরা একটা পিকনিক খাই। যে বলছে তারও প্রয়োজন এবং যাদেরকে বলা হয়েছে তারও প্রয়োজন। এরকম যদি দুই পক্ষকে বোঝানো হয় তখন আমরা কি করব? তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ঠিকই রাখবো শি, এই সেই টু তুলে দিয়ে প্রপোজড, পি আর প্রপোজড টু মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা দ্যাট দেব। তারপর কি করব? যদি এই দুটো জায়গা আমরা খুব ভালো করে খেয়াল করব, এই ডাইরেক্ট স্পিচের এই সাবজেক্টের জায়গায় যদি আই অথবা উই এবং এই রিপোর্টেড স্পিচের এই জায়গায় যদি হচ্ছে মি অবলিক আস থাকে তাহলে এইখানকার সাবজেক্টটা হবে উই, আর যদি না থাকে তাহলে হবে দে। তাহলে যেহেতু এখানে আমাদের আস আছে তাহলে এখানে সাবজেক্টটা হবে কি? উই। এবং এখানে আমাদের একটা শুড নিতে হবে, উই শুড হ্যাভ এ পিকনিক। গট ইট? অপটেটিভ সেন্টেন্স। এই বাক্যটা আমরা জানি যে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স দিয়েছে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সাধারণত মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা আমাদের আগের ক্লাসেও বলেছিলাম। তাহলে এই ধরনের সেন্টেন্স হলে আমরা কি করব? আমরা এই ধরনের সেন্টেন্স হলে সাবজেক্ট ঠিক রাখবো, সাবজেক্ট হচ্ছে শি, এখানে ঠিকই থাকবে। এখানে সেই টু তুলে দিয়ে হচ্ছে উইশড অবলিক পেইড, উইশড অবলিক পেইড। আসলে উইশড কোথায় হবে, পেইড কোথায় হবে সেটা আপনারা হয়তো ভালো করেই জানেন যে প্রার্থনা যদি যেটা আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে হয় তাহলে সেটা অবশ্যই পেইড, আর যেটা এমনি অ্যাজ ইউজুয়াল সেটা হচ্ছে উইশড। তাহলে হি অবলিক উইশড অবলিক প্রে, এখানে হচ্ছে অবজেক্ট বসবে না, কারণ সে তো আমার কাছে প্রার্থনা করতে পারে না, এই জন্য এখানে অবজেক্ট আর থাকবে না। তাহলে সাবজেক্ট প্লাস উইশড প্লাস ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে আমি একটা দ্যাট দেবো, আমরা দ্যাট। তারপর হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট কি আছে? আল্লাহ, আল্লাহ। এখানে মে অথবা মাইট একটা নিতে হবে। মাইট, আমরা জানি যে মে মাইটের পর সাধারণত মডালের পর সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ব্লেজ, ব্লেজি আছে, ব্লেজি হবে। ব্লেজ, এই ইউটা হচ্ছে যেটা হবে নিকে ধরে এই যে মি হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে অবজেক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টের পর উইশড অবলিক পেইড, যদি সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু তাহলে পেইড, আর না হলে উইশড। এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে একটা দ্যাট দিতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস মে অথবা মাইট, এবং এগুলোর উপর ভার্বের বেস ফর্ম এবং বাকি অংশ। আর একটা ভাবে থাকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা দেখছি যে এই বাক্যটা লং লিভ দিয়ে শুরু হয়েছে। তা আসলে যদি লং লিভ থাকে তো সেক্ষেত্রে আমরা সেটাকে উল্টায় লিখবো ইনডাইরেক্ট করার সময়, লিভ লং, লিভ লং। তাহলে কি হবে? দে প্রেইড দ্যাট, এখানে আছে আমাদের, আমরা বলছিলাম আই উই, তাহলে এটা আমাদের, তার মানে হচ্ছে এটা হচ্ছে তাদের, দ্যাট দেয়ার, বাংলাদেশ মাইট, মাইট। তাহলে লং লিভকে কি করব? লিভ লং করব, লিভ লং। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা দেখছি এক্সক্লামেটরি একটা সেন্টেন্স আমরা অলরেডি লিখে ফেলেছি। তাহলে এখানে ইনডাইরেক্ট করার সময় কি হবে? সাবজেক্ট শি, তাহলে সেড টু এক্সক্লেইমড, এক্সক্লেইমড। এখন যদি আনন্দ বোঝায় বা দুঃখ বোঝায় সেক্ষেত্রে আমরা কি দেব? যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেইমড উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় তাহলে সরো, আর যদি অন্য কিছু তাহলে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। অথবা শুধু আমরা এক্সক্লেইমড দিতে পারি, সি এক্সক্লেইমড, ইনভার্ট কমা তুলে দিয়ে এখানেও আমরা কি দিব? দ্যাট, হি এক্সক্লেইমড দ্যাট। এবং এই যে এগুলো উঠে যাবে, গিয়ে বাক্যটাকে আমরা কি করবো? অ্যাসার্টিভ করতে গেলে কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই আইটা এসে শিকে ধরে কি হবে? শি হলো। আর এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, আমরা সবাই জানি শি ওয়াজ আননোন। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা অলরেডি এক্সক্লেমেটরি সেন্টেন্সের আটটি বাক্য লিখে ফেলেছি। এটি সাধারণত হোয়াট হাউ দিয়ে শুরু হবে। এবং দীপা সেড টু মি হোয়াট এ ক্লেভার ইউ আর, মানে সে আমাকে বলেছে কি চালাক তুমি, এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন। আমরা দেখেছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলোর হয় মাঝে এবং নয় শেষে আশ্চর্যবোধক চিহ্ন, এখানে আজ শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসেছে। তাহলে একইভাবে আমরা ওইভাবেই লিখবো, দীপা, দীপাই থাকবে, দীপা এক্সক্লেমড, সরি wonder with
ওয়ান্ডার। এখানেও আমরা ইনভার্ট কমা তুলে দিয়ে কি দিব, দ্যাট দিব। দ্যাট দিয়ে কি দিব, আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো। যদি আমরা বাক্যটাকে অ্যাসার্টিভ করবো, তাহলে সাবজেক্ট আছে এখানে ইউ, তাহলে মিকে ধরে কি হবে, আই। অ্যামিজা থেকে কি হবে, ওয়াজ ওয়ার, আই ওয়াজ। এখানে মজার কথা আছে, একটা ভেরি অথবা গ্রেট বসে, ভেরি অথবা গ্রেট। এখন এই জায়গায় ভেরি হবে না গ্রেট হবে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আই ওয়াজ ভেরি ক্লেভার বয়। এই জায়গাটা আপনারা কমেন্ট করে বুঝাবেন যে এখানে ভেরি হবে না কমেন্ট মানে গ্রেট হবে। এবং নেক্সট ক্লাসে অবশ্যই যখন আমি প্যাসেজ নারেশন করাবো, তখন এই অবশ্যই প্যাসেজ নারেশন করানোর আগে আমি প্যাসেজ নারেশনের রুলগুলো নিয়ে কথা বলবো এবং এটার ব্যাখ্যা অবশ্যই দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালোই থাকবেন, টাটা।